এক অন্ধকারাচ্ছন্ন আবদ্ধ ঘর। দেয়ালের ছিদ্র দিয়ে কখনো প্রবেশ করছে সূর্যরশ্মি, কখনো বৃষ্টির ছিটেফোঁটা, আবার কখনো ভয়ঙ্কর গোলাবারুদ এবং শিশুর কান্নার আওয়াজ। 14 বছরের ছোট্ট ফারহার অপেক্ষা বাবার জন্য। সাল 1948। উচ্চশিক্ষার আকাঙ্ক্ষী ফারহা স্বপ্ন দেখে উচ্চশিক্ষার জন্য শহরে যাবে। ফারহার বাবা প্রথমে বিয়ে দিতে চাইলেও একসময় রাজি হয়ে যায় ফারহাকে উচ্চশিক্ষার জন্য শহরে পাঠাতে। তার বান্ধবী ফরিদার সাথে শহরে যাওয়ার প্রস্তুতি চলতে থাকে। এরই মধ্যে ইসরায়েলি আক্রমণ শুরু হলে ফারহা তার বাবাকে রেখে শহরে যেতে অসম্মতি জানায়। এদিকে নিজের ভূমিকে ইসরায়েলের সৈন্যদের হৃদয় বিদারক আক্রমণ থেকে বাঁচাতে ফারহার বাবা প্রতিরক্ষা দলে যোগ দেয় এবং ফারহাকে একটা অন্ধকারাচ্ছন্ন আবদ্ধ ঘরে রেখে যান ইসরায়েলি সৈন্যদের থেকে রক্ষার জন্য। বলে যান তিনি ফিরবেন। ফারহার অপেক্ষার বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকে। এর মধ্যে দেয়ালের ছিদ্র দিয়ে সে দেখতে থাকে হৃদয় বিদারক সব দৃশ্য। একটি মুসলিম পরিবার তার ঘর আঙিনায় প্রবেশ করে। স্ত্রীলোকটির সন্তান প্রসব সেখানেই সম্পন্ন হয়। এর মধ্যেই ইসরায়েলি সৈন্য প্রবেশ করলে আবু মোহাম্মদ তার বিবি সন্তানদের লুকিয়ে নিচেই সৈন্যের সামনে এসে দাঁড়ায়। সৈন্যরা তল্লাশি চালিয়ে লুকিয়ে থাকা পরিবারকে নিয়ে এসে নবজাত শিশু ছাড়া সবাইকে গুলি করে মেরে ফেলে। শিশুটির ক্ষেত্রে বলা হয়, ওকে মারার জন্য গুলি নষ্ট করা যাবে না। সত্য ঘটনার উপর নির্মিত জর্ডানের এই সিনেমা আপনাকে গভীরভাবে ভাবাবে। ফারহার চোখ দিয়ে আপনাকে প্যালেস্টাইন দেখাবে। শেষে ফারহা নিশ্চেষ্টায় গুদামঘর থেকে বের হলে দেখে গ্রাম নিস্তব্ধ। প্রিয় বান্ধবী ফরিদা সহ যে দোলনায় দোল খেত সেটা ফাঁকা ঝুলে আছে। ফরিদা নেই, বাবাও নেই, কোথাও কেউ নেই। ফারহা একা হেঁটে যায় উদ্দেশ্যহীন। শেষে ফারহার হেঁটে যাওয়ার দৃশ্যটা আপনাকে ভাবাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যিকার ঘটনা অবলম্বনে জর্ডানের নির্মিত সিনেমাটির নাম ফারহা। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেইন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা ফারহা নামের এক মেয়েকে দেখি যে একটি বই পড়ছিল। এতে বোঝা যায় তার পড়াশোনার প্রতি খুবই আগ্রহ ছিল। পাশে কিছু মেয়ে গান গাচ্ছিল ও মজা করছে। একসময় তারা পানি ভরে যেতে যেতে ফারহাকে ডাকছিল। পরের দৃশ্যে আমরা ফিলিস্তিনের একটি গ্রামকে দেখতে পাই যেখানে ফারহা থাকতো এবং ঘটনাটি 1948 সালের। আমরা দেখতে পাই তারা আরবি শিক্ষার জন্য এক মাওলানার কাছে শিক্ষা নিচ্ছে। একসময় ফারহা বলে, গ্রামের ছেলেদের স্কুলের পাশাপাশি যদি আমাদের স্কুল থাকতো তাহলে ভালো হতো। এতে বোঝা যায় ফারহা আরবি শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য খুবই আকর্ষণ ছিল। তারপর মাওলানা তাদের আজকের মতো ছুটি দিয়ে দেয় এবং ফারহার মন্তব্যের কোনো উত্তর দেয় না। তখন ফারহার এক বান্ধবী আসে। তার বাবা তাকে নামিয়ে দিয়ে যায়। তারপর ফারহা ও তার বান্ধবী একটি দোলনায় বসে গল্প করছিল। এখানে আমরা দেখি ফারহা বলছে, যদি আমি শহরে যেতে পারতাম, শহর স্কুলে পড়তে পারতাম, আমার যদি স্কুল ব্যাগ, নোটবুক, কলম থাকতো, তাহলে দুজনে মিলে গাড়ি করে স্কুলে যেতে পারতাম। তখন ফারহার বান্ধবী জিজ্ঞেস করে স্কুলের ব্যাপারে তার বাবা তাকে কিছু বলেছে কিনা। তখন বলে, না, এখনো কিছু বলে নাই, দেখা যাক বলে কিনা আজ। ঠিক সেই সময় কিছু ইসরায়েলি সেনার গাড়ি তাদের পাশ দিয়ে যায় আর ফারহা তাদেরকে ঘৃণা ভরে বলে, আমরা মুক্তি পেলাম, তোমাদেরকে গুড বাই। এবং কিছু বাচ্চা ছেলে তাদের খেলনা বন্দুক ও গুলতি দিয়ে সৈন্যদের উপর আক্রমণ করে। একটা ছেলে একটা সৈন্যের গায়ে গুলতি মেরে খুব খুশি হয়। সে বলে, একটা ইংরেজকে মেরেছি। ফারহাও তাদের আঙুল দিয়ে নিশানা বানিয়ে গুলি করে। এরপর আমরা দেখি ফারহার বাবা ও তার মামা তাদের দেশের সেনাবাহিনী অস্ত্রসজ্জা নিয়ে আলাপ করতেছে। ঠিক সেই সময় ফারহা রুমে প্রবেশ করে চা নিয়ে। ফারহার দেখে তার মামা খুব খুশি হয় আর ফারহার বাবা বলে, আমার মেয়ে বড় হয়ে গেছে, তাকে এখন বিয়ে দিতে হবে। তখন ফারহা তার স্কুলের ভর্তির ব্যাপারে জানতে চায়। তার বাবা বলে, সময় হলে সব জানতে পারবে। তারপর ফারহা তার মামাকে চা খেতে দেয় এবং তার বাবার চাটা টেবিলে রেখে আসে। তারপর ফারহার মামা বিদায় নেওয়ার সময় তার বাবাকে বলে, মেয়েটার কথা শুনুন। তার বাবা বলে, তার জন্য আমি বর খুঁজতেছি আর তাকে সাহসিকতা তুমিই দাও। তখন তার মামা বলে, পত্রিকাতে স্কুলের ভর্তির তথ্য আছে, দেরি না করে ভাবুন এটা নিয়ে। আর একথাগুলো ফারহা আড়াল থেকে সব শুনছিল। তখন ফারহার বাবা বলে, ঠিক আছে, আমি এ বিষয়ে তোমার কথা রাখার চেষ্টা করব। তারপর ফারহার মামা ফারহাকে ডাকে ও তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ফারহার বাবা মাওলানার সাথে তার উচ্চশিক্ষার ব্যাপারে কথা বলছে, কিন্তু মাওলানা বলছে, আপনার মেয়ে কোরআন শিখে ফেলেছে, আর কি শেখার আছে। একথা শুনে ফারহা বাইরে বেরিয়ে এসে বলে, ভূগোল, ইতিহাস, গণিত ও ইংরেজি এগুলো এখনো শেখার বাকি আছে। তখনই দরজায় কেউ শব্দ করে।
ফারহা যে জিজ্ঞেস করলে বলে আমি নাসের। তখন ফারহা দরজা খুলে ও নাসের তাদের জন্য খাবার নিয়ে যায় ও রাত দেখিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর আমরা দেখতে পাই ফারহা একটি অনুষ্ঠানে গান গিয়ে অনেক মজা করে। যাওয়ার পথে ফারহাদ তার বাবাকে জিজ্ঞেস করে চাচার সাথে কি নিয়ে কথা বলছিলে। তখন তার বাবা বলে মানে তোমার হবু জামাই নিয়ে। ফারহা বলে আমি এখন বিয়ে করব না। তখন তার বাবা বলে গ্রামে সব মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি কেন করবে না। সে না বলে চলে যেতে থাকে। তখন তার বাবা বলে আমি মজা করছিলাম, আসলে তোমার শহরে পড়ার ব্যাপারে কথা বলছিলাম। ফারহা অবাক হয়ে যায়। সে আরো বেশি খুশি হয় যখন তার বাবা তার ভর্তির কাগজ তার হাতে দেয়। তারপর সে তার বাবাকে কদমপুচি করে ও দৌড়ে চলে যায় এবং গলা ছেড়ে বলতে থাকে ফারহা শহরে পড়তে যাবে আর তার বাবা হলো গ্রামের সেরা বাবা। ঠিক তখনই তাদের বাড়িতে কিছু ফিলিস্তিনি সেনা আসে। ফারহা তাদের জন্য চা বানাতে যায় এবং অন্যমনস্ক হয়ে যায়। তারপর সে সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে এবং আড়াল থেকে তাদের সব কথা শুনে। সে শুনে তার বাবা যুদ্ধের পরিকল্পনা করছে আবু নিমের লোকটার সাথে। কিন্তু আবু নিমের হতাশ হয়ে ফিরে যায় এবং বলে তোমাদের সৈন্যের অপেক্ষায় রইলাম। পরের দিন ফারহা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে ও তার বাবার কাছে যায়। সেখানে ফারহার বাবা পাথর দিয়ে ফাঁকাগুলো বদ্ধ করছিল। এরপর ফারহা ও তার বান্ধবীকে ফরিদার আবার দোলনায় বসে গল্প করতে থাকে। ফারহা তার ভর্তির কথা ফরিদাকে জানালে সে খুব খুশি হয়, কিন্তু তবু ফারহার মন একটু খারাপ ছিল। তখন ফরিদা জিজ্ঞেস করে কিছু কি হয়েছে। ফারহা বলে না। সে বলে বাবাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। তখন ফরিদা মজা করে বলে তুই তোর বরের জন্য মন খারাপ করছিস না তো। তারপর তারা কিছু খুনসুটি করে। এক পর্যায়ে ফারহা বলে আমি পড়ালেখা শেষ করে শিক্ষক হতে চাই এবং গ্রামে শুধু মেয়েদের জন্য একটা স্কুল খুলবো। ঠিক তখনই তারা একটি গুলির শব্দ শুনতে পায়। তারা দৌড়ে সেখান থেকে চলে যেতে থাকে। তারা দেখতে পায় গ্রামের লোকজন ছুটোছুটি করছে, তারা পালিয়ে যাচ্ছে। তখন ফরিদার বাবা গাড়ি নিয়ে আসে। ফারহা তার বাবার কথা জিজ্ঞেস করে। তখন সে তার বাবার কাছে যায়। তারপর ফারহার বাবা ফরিদার বাবাকে বলে ফারহাকে খেয়াল রেখো। ফারহার বাবা ফারহাকে জোর করে গাড়িতে তুলে দেয় এবং বলে উত্তর দিকের পথ খোলা, তুমি ওই দিকে দিয়ে চলে যাও, একটু পর আমিও আসছি। তখন ফরিদার বাবা তাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু এক পর্যায়ে তারা গাড়ি দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির পেছনে বোমা হামলার কবলে পড়ে। তাতে লোকজন ছোটাছুটি করে। একসময় ফারহা বলে চাচা গাড়িটা থামান। তখন ফারহা গাড়ির দরজা খুলে দৌড়ে তার বাবার কাছে যেতে থাকে। তারপর ফরিদাদের গাড়ি তাদের ছেড়ে চলে যায়। ফারহা বাড়িতে এসে তার ভর্তির কাগজটি নেয় ও তার বাবাকে জিজ্ঞেস করে আমরা কি করব, আমরা কি ফরিদাদের কাছে যাব। তার বাবা বলে তোকে যেতে বলেছিলাম কিন্তু তুই শুনিসনি। তারপর ফারহার বাবা একটা বন্দুক নিয়ে এবং একটি ছোট্ট ঘরে ফারহাকে রেখে বলে চিন্তা করিস না, আমি ফিরে আসবো তোকে নিতে। সেনারা আক্রমণ করেছে, আমাকে গ্রামের মানুষের সাথে থাকতে হবে। কিন্তু ফারহা থাকতে চায় না। তখন তার বাবা তাকে অনেক বুঝিয়ে ঘরে তালা দিয়ে রেখে যায় এবং যাওয়ার সময় বলে যায় আমি আবার ফিরে আসব। তখনই সে গুলির শব্দ শুনতে পায়। সে ভয় পেতে থাকে ও কান্না করতে থাকে। একসময় সে ঘুমিয়ে যায়। তারপর আমরা দেখি ফারহা হারিকেন জ্বালায় ও ফুটো দিয়ে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করে। সে ফুটো দিয়ে তার বাবাকে ডাকতে থাকে। এরপর সে কিছু খাবার খেতে থাকে। মূলত এই ঘরটি ছিল তাদের খাবার রাখার ঘর। ফারহা বসে তার বান্ধবী ফরিদার দেওয়া চিঠিটা দেখতে থাকে। হঠাৎ করে তার দরজার ফাঁক দিয়ে ধোঁয়া আসতে থাকে এবং সে বস্তা দিয়ে দরজার ফাঁক বন্ধ করে দেয় এবং দেওয়ালের ফুটোও বন্ধ করে দেয়। সে কাশতে থাকে এবং বাইরের হাহাকার গোলাগুলি ও শব্দ শুনতে থাকে। যখন গোলাগুলি শব্দ থামে ফারহা দেওয়ালের ফুটোর কাপড় সরিয়ে দেয়। সে প্রাণ ভরে কিছুটা শ্বাস নেয়। তারপর দরজার ফাঁকের বস্তাটাও সরিয়ে দেয় ও ধোঁয়া বের করতে থাকে। এভাবে কিছু সময় পেরিয়ে যায়। তারপর আলো নিভি দিয়ে সেদিনের মতো সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙে ও দেয়ালের ফুটো দিয়ে বৃষ্টি দেখে ও বৃষ্টির পানি খায়। তারপর একটি পাত্র দিয়ে আবার পানি নিয়ে পানি খেতে থাকে। একসময় ফারহা যখন প্রসাবের চাপ পায় সে উপায় না দেখে ঘরের ভেতরেই প্রসাব করে দেয়। তারপর দেয়ালের ফুটোর আলো দিয়ে সে খেলা করতে থাকে।
এবং আলোর মধ্যে সূর্যের মতো করে দাগ কেটে এভাবে যেতে থাকে। তার স্মৃতিতেও সে আলো জেলে বই পড়তে থাকে। একসময় হারিকেনের তেল শেষ হয়ে যায় এবং তা নিভে যায়। তাই সে ঘরের ভেতর থেকে কিছু খড়কুটো নিয়ে আলো জ্বালে এবং কিছু লেখার ট্রাই করে। অতঃপর আমরা দেখি সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। একসময় সে ঘুমিয়ে যায়। হঠাৎ কার শব্দে তার ঘুম ভাঙে। সে ফুটো দিয়ে দেখতে পায় প্রসব ব্যথায় এক মহিলা কাঁদতেছে, আর তার স্বামী চেষ্টা করছে বাচ্চা বের করতে। তার স্বামী তাকে চেষ্টা করতে বলে। এক পর্যায়ে বাচ্চাটির জন্ম হয়, যেটি ছিল একটি ছেলে, এবং পাথর দিয়ে বাচ্চাটির নাভিকটি কাটা হয়। সেই লোকগুলো যখন একটু আড়ালে যায়, তখন ফারহা আবু মোহাম্মদ বলে ডাকে। আবু মোহাম্মদ ডাক শুনে আসে। ফারহা দরজা ধাক্কায় ও ফুটো দিয়ে হাতে ইশারা করে। তখন আবু মোহাম্মদ এসে বলে, তুমি এখানে কি করছো? তখন ফারহা বলে, আমার বাবা আমাকে রেখে গেছে, কিন্তু তিনি এখনো আসেন নাই। আমাকে এখান থেকে বের করো। দরজার ওই পাশে আবু মোহাম্মদ দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু একটু পর সে তাকে চুপ করতে বলে। ফারহা ফুটো দিয়ে দেখে আবু মোহাম্মদ ভয় পাচ্ছে ও বাইরে ঘোষণা দিচ্ছে, বাড়ি ছেড়ে পালাও, নয়তো মেরে ফেলা হবে। তখন সে ফুটো দিয়ে কিছু ইসরায়েলি সৈন্যকে দেখতে পায়। তারা আবু মোহাম্মদকে সামনে আসতে বলে। সেনারা তাকে চেক করে ও বাড়িটি চেক করার জন্য ভেতরে আসে। সেনারা তাকে তার নাম জিজ্ঞেস করে ও বাড়ি কোথায় জানতে চায়। সে তার নাম বলে এবং বলে, পাশের গ্রামে আমার বাড়ি, আর এখানে পানি খেতে আসছিলাম। তারপর সেনা প্রধান আঙুলে রক্ত নিয়ে বলে, এটা কি? অস্ত্র কোথায় লুকিয়েছ? তখন মুখোশ পরা বন্দী লোকটি বলে, সে যোদ্ধা না, সে এখানকার না। সব ঘটনাগুলো ফারহা দরজার ফাঁক দিয়ে দেখছিল। মুখোশ পরা বন্দী লোকটি বলে, এই বাড়িটি তার না এবং কোনো অস্ত্রই এখানে পাবে না। তারপর সেনাপ্রধান তার কাগজ দেখতে থাকে এবং বলে, তুমি অস্ত্রের জন্য এখানে আসছো, এবং বাড়িটি চেক করতে বলে। তাই অন্য সেনারা চেক করে এসে বলে, কিছুই নেই। একটু পর মহিলা সেনা আবু মোহাম্মদের স্ত্রীকে ধরে নিয়ে আসে এবং তার তল্লাশি করে। মহিলা সেনা তাকে জিজ্ঞেস করে, তুমি কি অন্তঃসত্ত্বা? তারপর সে চেক করতে থাকে। মহিলা সেনা তার কাছ থেকে তল্লাশি করে একটি চাবি পায়। তারপর সেনাপ্রধান চাকু নিয়ে আসে এবং বলে, ভেতরে ছেলে নাকি মেয়ে? তখন আবু মোহাম্মদের স্ত্রী তাকে থুতু দেয়, ফলে সেনাপ্রধান রাগে তাকে মারতে চায়। তখন মুখোশ পরা লোকটি তাকে বলে, এই সামান্য মহিলা, তাকে মেরো না। এরপর শব্দ পেয়ে সেনারা ছোট বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসে। আবু মোহাম্মদ বলে, আমি পরিবারের প্রধান, আমাকে মেরে ফেলো, ওদের কিছু বলো না। তখন এক সৈন্য তার মাথায় আঘাত করে। তারপর সবাইকে দেয়ালের কাছে নিয়ে যায়। তখন মুখোশ পরা লোকটি বলে, তুমি কথা দিয়েছিলে বাচ্চা ও মহিলাদের কিছু বলবে না, শুধু অস্ত্রের সন্ধান চাও। কিন্তু সেনাপ্রধান তাদের গুলি করার আদেশ দেয়, আর সবাইকে গুলি করে তারা মেরে ফেলে। এটা থেকে ফারহা ভয় পেয়ে মুখ চেপে কান্না করতে থাকে। হঠাৎ করে ফারহার দরজার সামনে মুখোশ পরা লোকটি এসে তাকে ডেকে চলে যায়। আসলে এই মুখোশ পরা লোকটি ছিল তার মামা। এরপর ফারহা সেই নবজাতক শিশুকে দেখতে পায়। সেনাপ্রধান নবজাতক শিশুটিকে মাটিতে রাখে এবং বলে, এটার জন্য বুলেট খরচ করো না, তাকে পা দিয়ে পিষে মারো। তাই এক সেনা তাকে পা দিয়ে পিষে মারতে যায়, কিন্তু পারে না। সে তার উপর একটা রুমাল দিয়ে চলে যায়। আর এই দৃশ্য দেখে ফারহা কান্নায় ভেঙে পড়ে ও বমি করে দেয়। একটু পর সে শিশুটির কান্না শুনতে পায়, তাই সে বিভিন্নভাবে দরজাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে ঘরের বস্তাগুলো উলটপালট করতে থাকে। হঠাৎ সে তার হাতে রক্ত দেখতে পায় এবং দরজার সামনে ঘুমিয়ে পড়ে। ও ঘুমিয়ে ঘুমিয়ে বলতে থাকে, ছোট্ট মোহাম্মদ, তুমি ঘুমাও, আমি তোমার পাশেই আছি। ঘুম থেকে উঠে সে ডালের বস্তার ভেতর একটা অস্ত্র দেখতে পায় এবং বস্তার ভেতর থেকে কিছু বুলেটও পায়। তারপর সে বন্দুকের ভেতর বুলেটগুলো ভরে দরজায় গুলি করতে থাকে। সে দরজাটা খুলে ফেলে এবং বাইরে বের হয়ে পানি পান করে। সে বাইরে বেরিয়ে দেখে শিশুটি মারা গেছে। সে বাড়ি থেকে বের হয়ে একটি ঝর্ণায় এসে গোসল করে। এরপর দোলনায় বসে একটা ফল খেতে থাকে, যেখানে তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। তারপর সে তার বাবার দেওয়া ছুরিটা থেকে একটা কাগজ বের করে, যেটি ছিল তার বান্ধবীর দেওয়া চিঠি। তারপর সে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে এবং মুভিটি এখানেই শেষ হয়। মুভিটির শেষে আমরা জানতে পারি ফারহা তার বাবাকে আর খুঁজে পায়নি এবং অভিবাসনের পর তার ভাগ্য আর জানা যায়নি। তবে বিশ্বাস করা হয় যে তার বাবা যুদ্ধে মারা যায়, আর ফারহা, যার আসল নাম রাদিয়ে, সিরিয়ায় পৌঁছায় এবং সেখানে সে গল্পটা বলে পরবর্তী প্রজন্মের জন্য। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভি নিয়ে।
আর আপনারা কোন ধরনের মুভি দেখতে চান কমেন্টে জানাবেন। এছাড়াও চ্যানেলটি লাইক, শেয়ার ও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।